আজ কি বাঁকা আবাল চাঁদটা আপনার মুখে উঠেছে? হালকা থতমত খেলো আকাশ। চাঁদ আবার আবাল কিভাবে হয়? হালকা গলা ছাড়িয়ে বলল, চাঁদ আবার আবাল হয় কিভাবে? খুব হয়। যে চাঁদ আসমানে না থেকে মানুষের মুখের উপর ছড়িয়ে অন্যের বিরক্তির কারণ হয়, তখনই তো তাকে আবাল চাঁদ বলে। আকাশ চোখ বড় বড় করে তাকায়। মেয়ের মুখ নয় যেন করাতের ধার। সে হালকা ভ্রু উঁচিয়ে মুখে ডেভিল মার্কা হাসি টেনে বলল, পাঁচিল মতো মুখ চলে তোমার, ভালো, খুব ভালো। কিন্তু তুমি যে একটা মেয়ে সেটা ভুলে যাও কেন? ভুলতে পারলাম আর কই? আপনার মতো লেজকাটা বান্দরের জন্য কি সেই উপায় আছে? কি মেয়ে, খুব বেশি কথা বলো তুমি। চলো তোমাকে কথা কম বলা শিখাই। আচমকা খুব জোরে হাতটা চেপে ধরলো সে রোদেলা। আশেপাশে মানুষের আনাগোনা ততটা নেই এখন, আর যারা আছে তারা কেবলই তামাশা দেখছে, যেন বাংলা সিনেমার শুটিং চলছে। রোদেলা নিজেকে প্রচন্ড অসহায় অনুভব করছে আজ। রোদেলা চাইলেই এর জবাব দিতে পারে, কিন্তু তার কাছে আজ সবচেয়ে বড় বাধা হলো তার মাতৃত্ব। প্রতিটি সন্তান তার মায়ের কাছে বিশেষ, আর তা এতটাই যে তার মায়ের কাছে নিজের প্রাণটিও মূল্যহীন হয়ে দাঁড়ায়। সন্তানের জন্য যেমন মা সকল সমস্যাকে ধূলিসাৎ করতে পারে, ঠিক তেমনই তার সুরক্ষার জন্য নিজের সবটুকু উজাড়ও করে দিতে পারে। এজন্যই হয়তো মা মাই হয়। রোদেলার ক্ষেত্রেও বিষয়টা এমনই। রোদেলা কোনোভাবেই চায় না তার কোনো ধরনের ধস্তাধস্তিতে তার সন্তানের ক্ষতি হোক। হঠাৎই কেউ খুব জোরে ঘুষি লাগায় আকাশের গালে। বেকায়দায় পড়ে দাঁতের সাথে লেগে সেই ছেলেটার হাতের এক পাশেও হালকা ছিলে গেছে। তোর সমস্যা কি আকাশ? একটা মেয়ে হাত ধরে টানাটানি করছিস। রাসেল, দেখ, তোর সাথে কোনো ঝামেলা নেই আমার, আর এ মেয়ে তোর কেউ লাগে না। আর এটা ক্যান্টনমেন্ট এরিয়া না যে তোর কথা আমাকে শুনতে হবে। রোদেলা চমকে তাকালো। এই মানুষটি রাসেল। এ তো সেই মানুষ যে সেদিন তাদের ফলো করেছিল বলেই মনে হচ্ছিল রোদেলার। দুজনের সাথে কথোপকথনের দিন এই চেহারাটাই দেখেছিল সে। তার কেন যেন সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। আর রাসেল নামক ছেলেটাও যেন সাবলীল, মুখ জুড়ে ছড়িয়ে আছে স্নিগ্ধ হাসি। হালকা মাথা ঝাঁকিয়ে পকেটে হাত পুরে মুচকে হাসলো রাসেল। তারপর বলল, এটা হলো আমার ভাবি, হাসনাত ভাইয়ের বউ। তুই যেই অফিসারের আন্ডারে কাজ করিস তার বউ। আকাশ রাসেলের ধরে রাখা হাতটা হালকা ঢিল করতেই হাতটা মুচড়ে রোদেলা নিজেকে ছাড়িয়ে নিরাপদ দূরত্বে দাঁড়ালো। আকাশ আর চোখে সেদিকে তাকিয়ে খানিকটা সময় কিছু ভাবলো, তারপর হালকা মাথা ঝাঁকিয়ে বলল, এটা ক্যান্টনমেন্ট এরিয়া না, আর এখানে কিছু করলে অ্যাকশন নিবে না কেউ। আর তাছাড়া প্রমাণ কই? রাসেল খিলখিলিয়ে হেসে উঠল, যেন এর চেয়ে বড় রসিকতা আর হয় না। হালকা মাথা ঝাঁকিয়ে বলল, বেটা গাধা, এজন্যই ওইটা তোর স্যার। তোর আর তোর দুজন বন্ধুর কমান্ডোও সব স্যার ভিডিও করে রেখেছে। এখন ভাব, সব অফিসে দেখালে কতটা বেইজ্জতি হবে তোর। তোর ক্যারিয়ার আর তোর ফ্যামিলি একসাথে শেষ হবে। আকাশের মাঝে ইতস্তত বোধ কাজ করতে লাগলো। তার ধারণা এখান থেকে চলে গেলেই সে বেঁচে যাবে। সম্মান খুব বড় জিনিস। রোদেলার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে হনহনিয়ে প্রস্থান করলো সেখান থেকে সে। তার যাওয়ার পানে তাকিয়ে মুচকি হেসে রোদেলার দিকে তাকাতেই ঝটকা খেলো রাসেল। পরপর কয়েকবার ঢোক গিলল সে। আজ সত্যের মুখোমুখি হতে হবে তাকে। রোদেলার স্থির দৃষ্টি যেন আত্মা কাঁপিয়ে তুলছে তার। বুকের উপর হাত গুজে ভ্রু কুঁচকে স্থির দৃষ্টিতে রাসেলের দিকেই তাকিয়ে আছে রোদেলা। হঠাৎই পা ফেলে সামনে এসে ভারী গলায় বলল, আপনার সাথে অনেক কথা আছে আমার। আপনার সময় হবে এখন? প্রশ্নের বদলে রাসেল কেবল মাথা ঝাঁকালো আর রোদেলাকে নিয়ে সামনে হাঁটা ধরল। রোদেলার হালকা সংকোচবোধ হলেও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখলো সে। যে মানুষটি কিছু সময় আগে তার মান বাঁচালো, আর যাই হোক অন্তত ক্ষতি তো করবে না সে তার, এই বিশ্বাসে সামনে রেখে পা বাড়ালো সে। তিথি কলেজ থেকে বাসায় ফিরছে। ভার্সিটিতে চান্স পায়নি সে, তাই মহসিন কলেজে অ্যাকাউন্টিংয়ে অনার্স করছে। কলেজের ভেতরে কোনো ক্যান্টিনই পায় না, আর পাহাড়ের উপরে আরেক মাথায় কলেজ বিল্ডিং। সিঁড়ি বেয়ে আর পাহাড় বেয়ে নেমে হাঁপিয়ে উঠেছে সে। গেটের বাইরে ফুচকাওয়ালা দেখে মুখে পানি এসে পড়ে তার। আহা, কতদিন খায় না সে এই অমৃত। গপাগপ করে একটার পর একটা গিলতে থাকে সে। ঝালে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, সাথে নাকের মাথাটাও যেন প্রচন্ড লাল হয়ে গেছে তার। কিন্তু তিথির তাও যেন মন ভরে না। হঠাৎই পানির জন্য হাঁসফাঁস করে উঠল সে।
এদিক ওদিক তাকিয়ে নিজেকে বড্ড গাধা মনে হলো তার। পানি ছাড়া এত ঝাল খাওয়ার দরকারই বা কি ছিল? আচমকা কেউ পানির বোতলটা এগিয়ে দিল তার দিকে। গোল গোল করে অর্ধেক বোতল পানি নিজের গলায় ঢেলে দিল সে। ধন্যবাদ জানাতে পাশে তাকাতেই বিষম খেলো তিথি। এই যে তামিম। বুকের ওপর আড়াআড়ি ভাবে হাত রেখে এক দৃষ্টিতেই তিথির দিকে তাকিয়ে আছে তামিম। ব্ল্যাক বোরখা আর পার্পেল হিজাবে মায়াবতী লাগছে তাকে। এইমাত্র পান করা পানিটুকু গাল ছুঁয়ে পড়ছে, আর তামিমের ইচ্ছে হচ্ছে সেটুকুই চুষে নিতে সে। ঠোঁটের কাছের কালো তিলটি হাতছানি দিয়ে শুধু তামিমকেই টানছে। তিথি পরপর ঢোক গিলে তাকালো। তামিমকে আজকাল বড্ড এড়িয়ে চলে সে, অনিচ্ছা সত্ত্বেও যেন সে নিরুপায়। গলাটা হালকা ঝেড়ে বলল, হঠাৎ এখানে আপনি? একজনকে নিতে এসেছে। কে সে? আমার গার্লফ্রেন্ড। মুহূর্তেই চোখ ছলছল করে উঠল তিথির। সাইফা? সে নিজেকে সামলে বলে, সাইফা আপু এখানে পড়ে? তামিম ভ্রুকুচকে নাক ফুলিয়ে তাকালো। গাধা মেয়েটার প্রেমে পড়ল কিভাবে সে? দাঁতে দাঁত পিষে বলল, না, নিউ জিএফ। কখন করলেন? আমাকে একটু বলার প্রয়োজনও মনে করলেন না? দেখুন মিস্টার তামিম, আপনার থেকে এটা অন্তত আমি আশা করিনি। তাছাড়া তামিম হঠাৎ ধরে টেনে গাড়িতে বসিয়ে দিল তিথিকে। 10 লাইন বেশি বুঝে 20 লাইন বেশি বলে, বিড়বিড়িয়ে বলল সে। তারপর নিজে উঠে বসে গাড়ি স্টার্ট দিল। তিথি চোখ বড় বড় করে বলল, জিএফকে নিয়ে আসলেন না? পাশে বসে আছে দেখো। পাশে? আচমকা চোখ বড় হয়ে গেল তিথির। পাশে তো বসেই আছে, তার মানে? মুহূর্তে লাল হয়ে গেল তার গাল দুটো। লজ্জায় নিচের দিকে তাকিয়ে রইল সে। গাড়ি কোথায় যাচ্ছে সেদিকে যেন তার কোনো খেয়ালই নেই। রেস্টুরেন্টের এক পাশে সামনাসামনি টেবিলে বসে আছে রাসেল আর রোদেলা। সামনেই কোল্ড কফি আর বার্গার রাখা, কিন্তু রোদেলার যেন সেদিকে কোনো ভাবাবেগ নেই। সে হালকা মাথা দুলিয়ে বলল, মিস্টার রাসেল, আমি কোনো সিআইডি নই। এত আমতা করছেন কোন সুখে? ওটা দুঃখে বলে তাই না? না, আমি সুখে বলি। আমার এবার বলুন, সেদিন আমাকে বিয়ে করবেন বলে আসেননি কেন? আর আজকেই বা আসমান ফোরে কোথা থেকে উদয় হলেন? রাসেল হালকা চোখ বুজে মনে মনে কথাগুলো সাজিয়ে নিল। তারপর হালকা মুচকি হেসে বলা শুরু করলো, তুমি যখন রোজ ক্যান্টনমেন্টে স্যারকে দেখতে যেতে, তখন সেই মাঠে আমিও থাকতাম। তোমায় লুকিয়ে লুকিয়ে দেখাটা কেন যেন খুব ভালো লাগতো আমার। ক্যান্টনমেন্টের ভিতরে আমাদের লাইফটা যান্ত্রিক আর শৃঙ্খলাপূর্ণ, আর সেখানে তোমার কিছু দুষ্টুমি খুব বেশি এনজয় করতে শুরু করলাম আমি। নিজেকে নিজে ভাবতাম, স্যার আজকে তাকাবে বা কালকে মেয়েটা কথা বলবে নিজ থেকে, কিন্তু তোমরা তো তোমরাই জীবনটাকে লুকোচুরি খেলার মাঠ বানিয়ে রেখেছিলে। স্যার নিজের ছোট ভাইয়ের মতো আদর করতো আমায়, আর আমি আমার কাছে মনের কাছের একজন ব্যক্তিত্ব তিনি। আমি স্যারকেও লক্ষ্য করতে লাগলাম, রোজ সেম জায়গায় এক্সাইটেড করতো সে, আর চোখে তোমাকেই দেখতো। আমি যেন দ্বিধায় পড়লাম, সত্যি তিনি ভালোবাসেন তো তোমায়? হঠাৎ একদিন দেখলাম তুমি আসলে না। স্যারের অস্থিরতা, শুকনা মুখ, বারবার পায়চারি করা খুব করে জানান দিচ্ছিল কারো কমতির খবর। তার মন কাউকে চায়, আর তাকেই দেখতে চায় সে। ব্যাস, আর কি লাগে আমার? আমি সাথে সাথে তামিমকে গিয়ে সবটা খুলে বললাম। তামিম আর আমি অনেক বেশি ক্লোজ ছিলাম। ও আমাদের এখানেই ঘুরে ঘুরে পড়ে থাকতো তাই। তো আপনার সাথে আমার বিয়ের বিষয়টা? রোদেলা উসখুস করছে, উত্তেজনায় গলা কাঁপছে তার। রাসেল হালকা মুচকি হেসে বলল, স্যার বিয়ে করতে চাইতো না, আর স্যারের আব্বু আপনাকে মনে মনে স্যারের জন্য ঠিক করে রেখেছিলেন। সবটা জেনে তামিমের খুশি সাত আসমানে। আপনাদের একসাথে দেখলেই আমরা ভিডিও কল থেকে অন্যকে দেখতাম। এ যেন আরেক মজা, কিন্তু শেষে বিপত্তি বাঁধলো আমার বাবা। আপনার বাবা? রোদেলা অবাক হয়ে বলল। রাসেল দীর্ঘ নিঃশ্বাস নিয়ে উপরে নিচে মাথা ঝাঁকালো। আমার বাবার খুব ইচ্ছে ছিল নিজের বন্ধুর মেয়েকে আমার বউ বানিয়ে আনবে, আর আমার আগেই আমার বউয়ের ছবি আমার বন্ধু মারফতে স্যার দেখে ফেললে। আর এবার শুরু হয় আবার কঠিন পরীক্ষা। আমি কি করব, কিভাবে করব কিছুই বুঝতে পারছিলাম না। আর আমার বাবা, তার বিক্ষেপ যাওয়াটা
সব মিলিয়ে যেন সে এক যুদ্ধ। স্যারের সাথে কথা বলতে চেয়েও বলা হয় না আমার। হঠাৎ একদিন কেউ আমাকে কিডন্যাপ করে ফেলে আর বেঁধে রাখে পুরো দিন 2 দিন। খাবার দাবার সব ঠিক, শুধু চোখ বাঁধা। আমার বিয়ে ছিল সেদিন, আর আমি কিডন্যাপ। কি কে করলো এমন হুট করে? রাসেল এক ঢোকে পানিটুকু খেয়ে খিলখিলিয়ে হেসে দিল। রোদেলা অবাক হয়ে পানি খেতে নিতেই রাসেল মানা করলো। আগে নামটা শুনুন, তারপর খান। কেন, তার নাম শুনলে কি লাফিয়ে উঠবো? কারণ সে হলো হাসনাত স্যার। রোদেলা খুব জোরে বিষম খেলো, ফলস্বরূপ সব পানি নাকে মুখে। খুব জোরেই কাশতে কাশতে বলল, আপনার মাথা ঠিক আছে? কি বলছেন যাতা? এটাই সত্যি। আপনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলেন তিনি, আর তাই আমাকে তুলে নিয়ে গিয়েছিলেন। তারপর তামিম থেকে সবটা শুনে 2 দিন পর আমাকে ছেড়ে দেন। রোদেলার যেন নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। মনের মধ্যে খুব জোরে হাতুড়ি বাড়ি পড়ছে তার। খুশিতে মনের মাঝে অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার। বারবার মনের কোণে একটাই শব্দ প্রতিধ্বনি হচ্ছে, সে আমাকে ভালোবাসে। নিজেকে সামলে নিয়ে রোদেলা আবারও বলল, তো সেদিন আমার পিছু নিয়েছিলেন কেন? স্যার বলেছিলেন, আর আপনার সব কথা ভিডিওতে শুনেও ছিলেন তিনি। কি? রোদেলা চেয়ার ছেড়ে লাফিয়ে দাঁড়িয়ে পড়ল। সবাই অবাক চোখে তার দিকে তাকাতেই সবাইকে সরি বলে আবারও বসে পড়ল সে। দাঁতে দাঁত চেপে নাক ফুলিয়ে বলল, আপনাকে একটা মানুষ কিডন্যাপ করলো আর আপনি পরে তার কথা শুনে আমাকে নজর রাখার কাজে নেমে পড়লেন? ভারী অদ্ভুত জীব তো আপনি। রাসেল কিছুই বলল না, শুধু মুচকি হাসলো। তারপর দাঁড়িয়ে বলল, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। 5 মাস চলে এখন আপনার, তাই না? আবার রিক্স। সমস্যা নেই ভাইয়া, আমি চলে যাব। এই বলে রোদেলা সামনে বেরিয়ে সিএনজি ভাড়া করে সেটাই চেপে বসলো। মানুষের জীবন কত অদ্ভুত আর বৈচিত্র্যময়, রোদেলা আনমনেই ভাবল। মানুষের মাঝে ভালোবাসা নামক বস্তুটি কখন বাসা বাঁধে বোঝা মুশকিল। দুনিয়ায় শুধু প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর ভালোবাসাই শুধু নেই, আরও নানা ভিন্ন ধর্মীয় ভালোবাসা ও ধরনীত বিদ্যমান। কোনো অচেনা এক যুবকের জন্য অচেনা অন্য এক যুবকের মনেও ভালোবাসা জন্ম নিতে পারে। আর ভালোবাসা মানেই যে শুধু দৈহিক হবে তা কিন্তু নয়। কারো প্রতি মনের গহীনে শ্রদ্ধাবোধ ও সম্মানটাও কিন্তু ভালোবাসা। এটা হতে পারে একটা মেয়ের সাথে অন্য একটা মেয়ের, অথবা একটা ছেলের সাথে অন্য একটা ছেলের। হতে পারে তার পরিচিত, আবার হতে পারে তারা কখনোই একজন অন্যজনকে সামনাসামনি দেখেইনি। আর তাই তো এই ভালোবাসা শব্দটাই অদ্ভুত। নেভালে এসে গাড়ি থামালো তামিম। তিথি অবাক হয়ে তার দিকে তাকালো। অনেকক্ষণ যাবৎ তামিমকে জিজ্ঞেস করার পরও কোনো উত্তর পায়নি তিথি। প্রশ্ন একটাই, কোথায় যাচ্ছে তারা? আর প্রতি উত্তরে তামিম শুধু এটুকুই বলেছে, তোমাকে কিডন্যাপ করে কিডনি কলিজা নিয়ে চোরা বাজারে বিক্রি করতে যাচ্ছে। তিথি মাথা ঝাঁকিয়ে শুধু হেসেছে এতে। গাড়ি থেকে নেমে অবাক চোখে চারিদিকে তাকালো তিথি। প্রকৃতি কতটা সুন্দর ও নির্জন, আর কাছেই ফুলের সমারোহ। তিথি চোখ বড় বড় করেই তাকালো। কিছু ফুলের বুকে উল্টে পড়ে আছে, আর মাঝখানে লাভ শেপ করাটা চারপাশে ছড়িয়ে গেছে। তামিম তা দেখে বেশি অবাক হয়েছে, কারণ সে তো সুন্দর করেই সাজাতে বলেছিল, এ দশা কেন? হঠাৎই একটা মেয়েকে দেখে বুকের মাঝে খুব জোরে মোচড় দিয়ে উঠল তামিমের। ডিজাইনিং বোরখা আর হিজাব পরা একটা মেয়ে। কিন্তু হঠাৎ তার কিন্তুর উত্তর যেন তিথি দিয়ে দিল, তাও আবার গলা ধরা স্বরে, সাইফা আপু। তিথির বুকের মাঝে আজ ঝড় উঠেছে, তাও আবার প্রবল ভাবে। যোগ বিয়োগের খাতায় আজ নিজের পাশে মস্ত এক শূন্য দেখছে সে। সাইফা আবার তামিমের লাইফে ফিরে এসেছে, তাও আবার এই সাজে। অজানা আশঙ্কায় বুকের মাঝে কেঁপে উঠল তার। বুকের খুব কাছে প্রবল ব্যথা অনুভব করছে সে। তামিম কি তাহলে তাকে সাইফার সাথে দেখা করাতেই নিয়ে এসেছে? আকাশ মুখ কালো করে দুর্জনের সামনে বসে আছে। নিজের উপরই রাগ লাগছে আকাশের। তাকে দেওয়া কাজটা অসম্পূর্ণ রেখেছে সে। এটা ভাবতেই মেজাজ আরো খারাপ লাগছে তার। কিন্তু দুর্জন শান্ত, শুধু শান্ত বললে ভুল হবে, প্রবল শান্ত। আকাশ বুঝতেই পারছে না দুর্জনের কি হয়েছে। কি ভাবছিস? ভাবছি তিথিকে আজ কোন জায়গায় ধরবো। মানে? আরে তোকে বললাম না, তামিমকে একটা মেয়ে পছন্দ করে, আজকে মেয়েটাকে ধরবো। ও তাই বল। আর ছোট মেয়ে ধরে ধমক দিলে ঠিক হয়ে যাবে। যদি না হয় তাহলে অন্য উপায় তো আছেই।
না হয় সেভাবেই ভয় দেখাবো। দুজনেই মুখে ফুটে উঠেছে কুৎসিত হাসি। তারা নিজেদের লক্ষ্য পূরণে এতটাই বেশি উৎসাহিত যে বিবেক নামক বস্তুটাকেই সহসা নিলামে তুলেছে তারা। রোদেলা মনে মনে সব হিসেব কষে রেখেছে। হাসনাতিকে ইচ্ছে মতো জ্বালাবে সে। তুমি ঘুঘু দেখেছো সোনা, ফাত তো দেখনি? আনমনে ভেবে মুচকে হাসলো সে। হাসনাতকে দেখতে হঠাৎই আয়েশ করে বসলো রোদেলা। হালকা মাথা চুলকে চিন্তিত ভঙ্গিতে বলল, জানেন হাসনাত, আমার বেবি না হাত পা ছুঁড়ে আমাকে একটা আবদার করেছে। তাই নাকি? কি সেই আবদার? বলেছে মাম্মা হাসনাত আরিয়ানকে তিতির পাখির মতো নাচতে বলো, আমি দেখব। হাসনাত চোখ বড় করেই তাকালো। এই মেয়ের পুরো মাথা ভর্তি শয়তানি বুদ্ধি। সারাক্ষণ বুদ্ধি নামক কেঁচোগুলো তার মাথায় নাড়াচাড়া দেয় আর শেষে হাসনাতকেই জ্বালায়। সে ভেঙচি কেটেই বলল, মোটেও না, আমি কেন নাচবো? আর তাছাড়া বেবি কিভাবে দেখবে? কেন, আমি খেলে যদি বেবি খায়, আমি দেখলে বেবি দেখবে না কেন? আর তাই আপনি এখন আমাকে নিচে দেখাবেন বাবা হয়েছেন কেন? আমি মা হয়ে সবটা পারি, সবটা করছি, আর আপনি বাবা হয়ে একটু এন্টারটেইন করতে পারবেন না? মূর্তি ভ্যা করে কেঁদে দিল রোদেলা। আর হাসনাত তাড়াতাড়ি সামলে নিল তাকে। অসহায় দৃষ্টিতে বলল, কোন গানে নাচবো? ওই যে যে গানটা আছে না, বম ডিগি ডিগি বম বম, সেইটা কোমর দুলিয়ে নাচবেন। আস্তাগফিরুল্লাহ, মোটেও না। হাসনাত চোখ বড় বড় করেই তাকালো। পরপর ঢুক গিলে বলল, অন্য আবদার করো। সেটাও আপনি শুনবেন না আমি জানি। না, বল করব। আপনি বউ জিন্দাবাদ, জোরো ও জোরো কি গোলাম, এই সিনেমাগুলো দেখেছেন? এখন কি সিনেমা দেখতে হবে? না, আপনি সিনেমার নায়কের মতো আমার সাথে পুরো দিন ট্রিট করবেন। এই যেমন আমাকে খাবার খাইয়ে দেওয়া, পায়ে আলতা পরিয়ে দেওয়া, আবার নুপুরও পরিয়ে দেওয়া। হাসনাত চোখ বড় বড় করেই তাকালো। সিনেমা পছন্দ না করা ছেলেটার জীবনটাকে শেষ পর্যন্ত সিনেমা বানিয়ে দিলাম এটা। চলো চলো চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। আর 1 ফোঁটা পড়তেই নিজেকে সামলে নিল তিথি। গলা ধরে আসছে তার, কিন্তু তামিমের চেহারার এক্সপ্রেশন দেখে নিজেকে খানিকের জন্য সামলে নিল সে। তামিম দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে আর তার দিকে ফেলফেলিয়ে তাকিয়ে আছে তিথি। হঠাৎই তিথির মনে হলো তার চলে যাওয়া উচিত। এদের মাঝে তার দাঁড়িয়ে থাকা চলে না। সে পেছনে ফিরে হাঁটা ধরতেই তামিম আচমকা তার হাতটা খুব জোরে চেপে ধরল। তিথি অবাক চোখে তাকালো তার দিকে। তামিমের চোখ বেয়ে যেন অগ্নিস্রোত প্রবাহিত হচ্ছে। কিন্তু কেন? তিথি তো কিছুই করেনি। সে আমতা আমতা করেই বলল, দেখুন তামিম, আমি ব্যথা পাচ্ছি। সুখ পাওয়ার জন্য তো ধরেনি, ব্যথার জন্য ধরেছি। দাঁতে দাঁত পিষে বলল তামিম। তিথি স্তব্ধ হয়ে তার দিকেই তাকিয়ে আছে। ব্যথায় কুকড়ে উঠল সে। তার দোষটাই বা কি? অন্যদিকে সাইফা অবাক পলকহীন চোখে তাকিয়ে আছে তাদের দিকে। সে কখনোই তামিমের এই রূপ দেখেনি। সাইফা মৃদু স্বরেই বলল, তামিম, তিথি নিজের হাতটা ছাড়িয়ে যেতে চাচ্ছে, প্লিজ ওকে যেতে দাও। কেন? হুয়াই? কেন সবাই আমার হাত ছাড়িয়ে যেতে চাই? কেন মায়া লাগিয়ে তা ছিন্ন করতে এতটা অতপর হয়ে উঠে সবাই? হুয়াই? চিৎকার দিয়ে হুঙ্কার ছাড়ল তামিম। তিথি থরথরিয়ে কেঁপে উঠে, চোখ বুজে ফেলে। আচমকা তামিম তিথির হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। তার বুকের ভেতরে ধুকপুকানি স্পষ্ট শুনছে। খুব জোরে জোরে শব্দ হচ্ছে, ঢিপ ঢিপ ধুকপুক। তিথি আলতো করে তার বুকে কান গুজল। অস্বাভাবিকভাবে দ্রুত চলছে হার্টটি, যেন এক্ষুনি বেরিয়ে আসবে। সাইফার কেন যেন এই দৃশ্য মোটেও সহ্য হলো না। তামিমকে সে ভালোবাসে আর তামিম তাকে। তাহলে তাদের মাঝে এই মেয়ের কাজ কি? রাগে গা জ্বলছে তার, কিন্তু নিজেকে শান্ত করে মৃদু স্বরে বলল, কে বলল সবাই তোমাকে ছেড়ে যায়? এই যে আমি আমি আমার পুরো সত্তা দিয়ে তোমাকে ভালোবাসি, আর শুধু তোমার জন্য ফিরে এসেছি। আমি কি তোমাকে বলেছি ফিরে আসো? কেন এসেছো? সাইফা বড়সড় ঝটকা খেল। তার যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না আজ। সত্যি মানুষের নিজের জায়গা ছেড়ে দিতে নেই? যদি কেউ নিজের জায়গা ছেড়ে দেয়, তখন অন্য কেউ সে স্থানে চলে আসে বাসা বাঁধতে। আর মানব মন, সে তো ভালোবাসার কাঙাল। যেথায় ভালোবাসা সেথায় মিটায় আসা। সাইফা খুব করে বুঝতে পারছে যে তিথি তামিমকে তার থেকে ছিনিয়ে নিয়েছে।
অথবা হয়তো তামিমি নিজেকে তিথির রঙে রাঙিয়ে তুলেছে। কিন্তু সাইফা, সে তো ছাড় দেওয়ার পাত্রী নয়। সে মরিয়া হয়ে ছুটে এসে দুহাতে তামিমের মুখটা চেপে ধরলো, ধরা গলায় বলল, কি বলছো জান? আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তাছাড়া তুমিও তো আমাকে অনেকটা ভালোবাসো। তামিম, লুক এট মি, দেখো আমি পাল্টে গিয়েছি শুধু তোমার জন্য। তুমি থার্ড ক্লাস মেয়েকে এভাবে দেখতে পছন্দ করো, তাই আমিও এখন থেকে এমন ড্রেস পরবো। তামিম তাচ্ছিল্যের হাসি হেসে বলে। সাইফার হাতটা নিজের থেকে ছাড়িয়ে নিল, তারপর তার দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, ও যেইটা পরে সেইটাই হলো ওর স্রষ্টার প্রতি ভীতি, আর তুমি পড়েছো জাস্ট আমাকে দেখাতে। লিসেন সাইফা, আমি তোমার জেদ মাত্র ভালোবাসা নয়। আর প্লিজ তিথির নামে এমন অড ইউজ করবা না, ফার্দার আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তিথি এক নজরে তাকিয়ে আছে সামনের ব্যক্তিটির দিকে। তার মনের মাঝে শীতল হাওয়া প্রভাবিত হচ্ছে এখন। প্রিয়তমের মুখের কিছু ভালোবাসার শব্দ হয়তো এইভাবে মনের ঠিক ভেতরে মৃদু ঝংকার তুলে আর মনকে করে অশান্ত। হারিয়ে ফেলা জিনিসগুলো মানুষের কাছে বড্ড অমূল্য হয়। তার সুধা পান করতে মানুষ বরাবর মরিয়া হয়ে ওঠে। অশ্রু যেন নির্বিচ্ছিন্ন সাথী হয়ে যায় তখন। সাইফা তিথিকে তামিমের বুক থেকে ছুঁড়ে ফেলে, তারপর তার বুকে আলতো স্পর্শ করে বলল, এখানে মাথা রাখার অধিকার কেবল আমার জান। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড জান। সাইফা, ডোন্ট ডু দিস, আই লাভ ইউ হার। তামিম সাইফাকে নিজের থেকে সরিয়ে সশব্দে চিল্লিয়ে বলে। তিথি কেঁপে উঠল, আবেশে চোখ বুজে গেল তার। কানের অপরের যেন তামিমের কথাগুলো বারবার বাড়ি খেয়ে ধ্বনিত হচ্ছে। ভালোবাসা নামক স্বর্গীয় অনুভূতি যেন আবেশিত করছে তাকে। সাইফা থমকে দাঁড়ালো, চোখগুলো মুহূর্তেই স্থির হয়ে এলো তার। হালকা ঢলে উঠল সে। তিথি দৌড়ে তার বাহু চেপে ধরলো, অস্পষ্ট স্বরে গলা চিরে বেরিয়ে এলো, সাইফা আপু, সে আপনারই থাকবে, প্লিজ স্বাভাবিক হন। তামিমের পায়ের রক্ত মাথায় উঠে গেল মুহূর্তেই। মেয়ে মানুষ মানেই আলগা প্যাচাল, বিড়বিড়িয়ে বলল সে। কিছু বলার আগে হঠাৎই সাইফার মুখে মৃদু হাসি দেখল তামিম। যে জিনিস আমার নয় তা আমি ভিক্ষে করে নিই না তিথি, সুখী হও। এই বলে হাঁটা ধরল সে। তার ধুলে ধুলে হাঁটাটা তিথির কাছে খুব খারাপ লাগলো। সে ছুটে গিয়ে সাইফার হাত চেপে ধরে বলল, চলুন আমরা আপনার বাসায় পৌঁছে দিই। সাইফা ছলছল চোখে তামিমের দিকে তাকাতেই তামিম মুখ ঘুরিয়ে নিল। সাইফাকে এই অবস্থায় দেখতে তামিমেরও বড্ড খারাপ লাগছে, কিন্তু তার মনে সাইফাকে ঘিরে কোনো অনুভূতি বেঁচে নেই। কৃতকর্ম অবিনশ্বর ক্রিয়া। মানবের অস্তিত্ব মিটে গেলেও ধরণীতে তার কৃতকর্মের ছাপ গভীরভাবে থেকে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে ভালো কাজ যত তাড়াতাড়ি মানুষ ভুলে যায়, খারাপ কাজগুলো ততই মানুষের মনের কোটরে থেকে যায়। রোদেলাম মুখের উপর বিজয়ের হাসি ছড়িয়ে হাসনাতের দিকে তাকিয়ে আছে। আহা, রাজার সুখ কাকে বলে! সে গুনগুনিয়ে গাইল, আমি আজ রাজা, আমি আজ রাজা, আমার এই রোদেলার রাজত্বে। হাসনাত নামক ওই বউ পাগল আছে কি করতে? আমি আজ রাজা, আমাকে খাইয়ে সে দিবে, আবার পানিও পান করাবে। কাছে এসো তিথির পাখি, সেবা আমার করো, আমি আজ রাজা। হাসনাত নাক ফুলিয়ে তাকালো। ইডিয়েট, দজ্জাল মেয়ে, তাকে দিয়ে কাজ করিয়েই নিচ্ছে। নাক ফুলিয়ে রোদেলার দিকে তাকিয়ে হাসনাত বলল, এদিন দিন নয়, আরো দিন আসবে সোনা। আসুক না ময়না, তুমি আলতা পরাও। ব্রো নাচিয়ে মুখে দুষ্টু হাসি ফুটিয়ে বলল রোদেলা। হাসনাত বিড়বিড়িয়ে বকতে বকতে আলতা পরাতে লাগলো তাকে। শালার এত কষ্ট কেন এই কাজ? তার চেয়ে তো মাটি কাটাই সহজ, হানমনে বিড়বিড়িয়ে বলল সে। হঠাৎই মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল তার। দুদিন হয়ে গেল কোমল স্পর্শ থেকে বঞ্চিত সে। মুখে দুষ্ট হাসি ফুটিয়ে ভ্রু নাচিয়ে বলল, হ্যাঁ, রানীদের অধিপতি মহারানী রোদেলা বানু কটকটি, আপনি কি অমৃত সুধা পান করতে চান? এই এখনই। এত নামের পর কটকটি কোন দুঃখে? ভালো নামে ডাকলে গলা চুলকায় আপনার। ওলকুচু খেয়েছে নিশ্চয়ই, আর তাছাড়া এটা কোনো দেশি শরবত? ভ্রুকুচকে বলল রোদেলা। হাসনাত মৃদু হেসে বলল, ইহা প্রেম জোয়ার থেকে উৎপাদিত অমৃত স্বাদু জানো। খাওয়া যায়, দেন। মুখের কথা শেষ হতেই হাসনাত জোরে টান দিয়ে রোদেলাকে নিজের সাথে মিশিয়ে নিল। রোদেলা হতবাক হয়ে চোখ বড় করে বলল, কি না কি বলে খাওয়াবেন? এই যে এইসব। চোখ
টিপ দিয়ে বলল হাসনাত। রোদেলা সেদিকে তাকিয়ে খানিকটা সময় লাগলো তার বুঝতে। হঠাৎই চোখ বড় বড় হয়ে গেল তার। তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে বলল, চিটিং চিটিং করছো তুমি। জানো পিয়ার ওর জাং মে সব জায়েজ হ্যায়। হালকা চোখ টিপ দিয়ে রোদেলার ঠোঁট জোড়া নিজের অধীনে নিয়ে নিল হাসনাত। উষ্ঠ যুগল খানিকটা কেঁপে হাসনাত আরো কাছে টানতে লাগলো। হাসনাতের হাত যেন রোদেলার পুরো শরীরে বিচরণ করছে। আর রোদেলা, সে তো আবেগ মিশ্রিত অনুভবে আরো মাতাল হচ্ছে যেন। ভালোবাসায় সিক্ত হচ্ছে তারা। রোদেলার মাঝে ডুব দিয়ে তাকে আদরে সিক্ত করছে হাসনাত। সাইফাকে হসপিটালে পৌঁছে দিতে গেছে তামিম। পথে অজ্ঞান হয়ে পড়েছে সে। আর তিথিকে হঠাৎ বাসা থেকে ফোন করে। সে মাঝ রাস্তায় নেমে পড়ে। বাড়ির পথে পা বাড়ালো। রাস্তা বেয়ে সামনে এগোতেই একটা ছেলে চোখে পড়ে তিথি। তার তাকানো স্টাইলে কেন যেন তিথির খুব বাজে লাগছে। সে মোটামুটি এড়িয়ে সামনে পা বাড়ায়। হঠাৎই তার সামনে দাঁড়িয়ে পড়লো ছেলেটা। নিজের বুড়ো আঙ্গুল দিয়ে নিচের ঠোঁট আলতো স্লাইড করে বললে সে, আজকাল একটা ছেলের সাথে ঘুরিস, কি হয় তোর? আপনি কে যে আপনাকে বলবো? আমার পার্সোনাল লাইফ কি করব আর না করব আপনাকে বলতে বাধ্য নই আমি। পরম ঝাঁজে উত্তর দিল রোদেলা। রাগে চোয়াল শক্ত হয়ে গেল দুর্জনে। দাঁতে দাঁত চেপে বলল, আচ্ছা, খুব মুখ চলছে তাই না? আমার বোনকে কষ্ট দিয়ে এত ঝামেলা, তোর আজ এমন অবস্থা করব। তিথি ভয়ে কেঁপে ওঠে। হাজার হোক সে একটা মেয়ে, আর তার সম্মান তার কাছে শ্রেষ্ঠ। কিন্তু এই ছেলের তাকানোটাই যেন আত্মা কাঁপিয়ে দিচ্ছে তিথির। হঠাৎই আরেকটা ছেলে দুর্জন বলে তিথির পাশে ছেলেটাকে ডাক দেয়। তিথি সেদিকে তাকাতে থমকে যায়। আর ছেলেটিরও যেন পা মুহূর্তেই বরফ হয়ে জমে যায়। তিথির মুখ থেকে অস্পষ্টভাবে বেরিয়ে আসে, ভাইয়া। আকাশ তিথির ভাই। তিথির পুরো নাম ইভানা মেহরুন তিথি। আর তার বাসার সবাই তাকে ইভানা বলেই ডাকে। আকাশের পা শীতল বরফ হয়ে জমে আছে। শির দ্বারা বেয়ে শীতল স্রোত যেন নিচের দিকে প্রবাহিত হচ্ছে। জীবন তাকে এত বড় শিক্ষা দিবে ভাবতেই পারেনি সে। কাপা গলায় হঠাৎই সে বলল, দুর্জন, কাকে কি বলছিস? কেন, কি সমস্যা? আচ্ছা বল, এর সাথে আর কি কি করব বল। রেপ করে ফেলান ভাই। বুকের ওপর হাত গুজে বলল তিথি। আকাশ আটকে উঠল। তাড়াতাড়ি করে মাথা ঝাঁকিয়ে বলল, তুই বাড়ি যাইবা না? দুর্জন নামটা শুনে অবাক হলো। শেষ পর্যন্ত আকাশের বোন। গলা কেঁপে প্রচন্ড তৃষ্ণা পাচ্ছে তার। লজ্জায়। আকাশের বোন মানে তো তারও বোন। আর সে নিজের বোনের সাথে এমন, ছি। লজ্জায় মাথা নিচু করে ফেললো সে। আসলে সমস্যা যখন নিজের উপর আসে, তখনই সেই সমস্যার সম্পর্কে সমাধান হয় মানুষ। ঠেকে খাওয়ার থেকে শেখে সবাই। আর তাছাড়া এই দেশের মেয়েদের দুর্বল ভাবার আগে অনেক ছেলে ভেবে দেখে না তার ঘরেও মেয়ে আছে। রোদেলার শরীর হঠাৎই প্রচন্ড রকমের খারাপ হয়ে গেল। এতটা খারাপ যা সবার জন্য টেনশনের কারণ, কিন্তু হাসনাতের জন্য, তার জন্য কেবলই রাগের কারণ। রোদেলার খামখেয়ালিপনা যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর তার ফলস্বরূপ তার এই অসুস্থতা। তামিম অপরাধী হয়ে হাসনাতের সামনেই বসে আছে। রোদেলার সমস্যার জন্য পরোক্ষভাবে সেও দায়ী। গাধা উল্লুক ছেলে, ও বলবে আর তোর নাচতে নাচতে নিয়ে আসতে হবে? বুদ্ধি কি ঘাস চড়াতে গিয়েছে তোর? মানুষ ঘাস চড়ায় মিস্টার ইমরুল, বুদ্ধি চড়াই না। হাসনাত চোখ কটমটিয়ে রোদেলার দিকে তাকালো, যেন এক্ষুনি গিলে খাবে সে রোদেলাকে। রোদেলা ভয়ে চুপসে গেল। ফোঁস করে চেপে রাখা নিঃশ্বাসটা ছেড়ে ধূপ করেই বসে পড়লো হাসনাত। নিজের চুল ছিত্রে মন চাইছে তার এখন। সে একদিন ছিল না, তাতেই সর্বনাশ করে রেখেছে ইতর দুটো। ডায়রিয়ায় অবস্থা খারাপ রোদেলার। আর প্রেগনেন্সিতে এই ঝামেলা মারাত্মক। সকাল থেকে কমসে কম 20 বার ওয়াশরুমে দৌড়ে ধূপ করেই বিছানায় পড়ে গেছে রোদেলা। কিন্তু তার ছুরির মতো জিহ্বা তো নন স্টপ চলছেই। রোদেলা হুট করেই আবারও ওয়াশরুমে দৌড় লাগায়। ওয়াশরুম থেকে এসেই ধূপ করে শুয়ে পড়লো এবার সে। হাসনাত সেদিকে তাকিয়ে নাক ফুলিয়ে বলল, তামিম তোকেও বার্গার আনতে বললো আর তুই নিয়ে এলি? তুই জানিস না ফাস্ট ফুড প্রেগনেন্সিতে খাওয়া ভালো না? সরি ভাই, আসলে দেখুন, ভাইয়াকে বকবেন না প্লিজ, এটা এমনিতেই হয়েছে। আদা পুষলেও ঝাঁজ যায় না। বিড়বিড়িয়ে রোদেলাকে কিছুক্ষণ বকলো হাসনাত। হঠাৎই মাথা ঘুরে রোদেলার দিকে তাকিয়ে ঘাবড়ে গেল সে। ক্রমশ চোখগুলো কেমন নেতিয়ে যাচ্ছে রোদেলার। রোদেলা জানে দোষগুলো শুধু তার, আর তাই তামিমকে হাসনাত কিছু বলুক তা চায় না সে।
সে অতিরিক্ত জেদ করেছিল বিদায় তামিম এসব নিয়ে এসেছিল তার জন্য। হঠাৎই মাথাটা প্রচন্ড রকমের ঘুরতে লাগলো তার। ডাবের পানি আর ওরাল স্যালাইন যেন বিষের মতো ঠেকছে তার কাছে। আর কত খাবে? বেবির মুভমেন্ট যেন হুট করেই কমে গেছে মনে হচ্ছে রোদেলার। 6 মাস রানিং তার, কেন যেন বড্ড ভয় হচ্ছে এখন। প্রাপ্তি হারানোর বেদনায় বুকের মাঝে বিষাদের উৎপত্তি হচ্ছে রোদেলার। আচমকাই তার চোখের পাতাগুলো বড্ড ভারী লাগছে। মুহূর্তে পুরো দুনিয়াটা হুট করে যেন কেঁপে উঠল। আবছা চেঁচামেচির আওয়াজ শুনছে সে, কারো আকুল কণ্ঠে হৃদয় কেঁপে উঠছে তার। এই যে হাসনাতের স্বর, আর গাড়ির কি চলছে? হাসনাত এত চিৎকার করছেই বা কেন? কি হচ্ছে? হঠাৎই সব স্বর যেন থেমে গেল। অদ্ভুত নিস্তব্ধতা। হাসনাতের চেঁচামেচিতে সবাই অবাক। তাড়াতাড়ি ডক্টরকে ডেকে এনেছে তামিম। হাসনাতের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। হুট করে রোদেলার কি হলো? ভুলগুলো তারই, কেন সে এতক্ষণ আসলো না এখানে? নিজেকে জোরে জোরে থাপড়াতে ইচ্ছে হচ্ছে এখন তার। তামিম তাকে সান্ত্বনা দিয়ে ব্যর্থ। দু পরিবারের সবাই এসেছে। রোকেয়া আর মায়া বারবার সান্ত্বনা দিচ্ছে হাসনাতকে, কিছুই হবে না বেবির। কিন্তু হাসনাত রেগে তাকালো তাদের দিকে, উচ্চস্বরে বলল, বেবি আসছে পরে, বউ বাঁচলে বেবি আবার আসবে। আমার শুধু আমার বউকে দরকার। মায়া অবাক চোখে তাকিয়ে আছে হাসনাতের দিকে। তার মনের অজান্তে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। সত্যি তার মেয়েটার রাজকপাল। গাইনি ডাক্তার এসে সবাইকে আশ্বস্ত করলো, আর একটু পর হলে হয়তো বেবির উপর প্রেসার আসতো। কিন্তু ডাব, স্যালাইন আর ডালিমের রস প্রাথমিক চিকিৎসা করেছে রোদেলার উপর। আর আপাতত তাকে স্যালাইন দিয়েছেন তিনি, অজ্ঞান এখনো। ডাক্তার চলে যেতে ধিমি পায়ে এগিয়ে চলল রোদেলার কেবিনের দিকে হাসনাত। স্নিগ্ধ ও নিষ্পাপ লাগছে ঘুমন্ত রোদেলাকে। সেদিকে তাকিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল হাসনাতের চোখ বেয়ে। নিজেকে সামলে রোদেলার পাশে বসে পড়ল সে। বড্ড ভয় পেয়েছিল আজ হাসনাত। বুকের ভেতর প্রবল ঝড় উঠেছিল আজ। আজ যেন তার মন তাকে আরো বেশি জানিয়ে দিয়েছে রোদেলাকে ছাড়া কতটা শূন্য সে। রোদেলার জ্ঞান ফিরতে চোখ মেলে আশপাশটা দেখল সে। সবাই উদ্বিগ্ন দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। মুখে ম্লান হাসি। ধীর স্বরে বলল, আমি ঠিক আছি, সব কিছু 2 জায়গা দিয়ে একসাথে বেরোনোর ফল সব। সবাই মাথা ঝাঁকিয়ে হেসে দিল। এতটা দুষ্ট কেন মেয়েটা? দাদিমা মুচকি হেসে তার পাশেই বসে বলল, কিরে উড়নচণ্ডী, এই হাঁসটাকে এত বশ করলি কিভাবে বলতো? এমন হরিণের মতো লাফাচ্ছিল আজকে। কেন কুপুরি, এই বয়সে আর কাউকে বশ করার ইচ্ছে জেগেছে? বুড়ি হলো তোর মা আর শাশুড়ি, আমি এখনো নাজুক করলি। খিলখিলিয়ে হেসে দিল সবাই। রিজিয়া হালকা মাথা ঝাঁকিয়ে এক ঘুরে দেখছে রোদেলাকে। মেয়েটার হাসি মাখা মুখটা যেন খুব বেশি মিস করছিলেন তিনি। আর অন্যদিকে হাসনাত, সে তো পলকহীন ভাবে তাকিয়ে আছে তার ভালোবাসার দিকে। আকাশের কাছে আজকাল বাঁচতে ইচ্ছে হয় না, কেন যেন সবকিছুই অসহ্যনীয় লাগে তার। একই ছাদের নিচে থাকার পরও নিজের একমাত্র বোনটার সাথে প্রাণ খুলে কথা বলতে পারে না সে। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে এতে তার। তীব্র কষ্টে কান্না পায় বারবার। নিজের প্রতি প্রচন্ড ঘৃণা হচ্ছে তার। সে কিভাবে এতটা নিচে নামতে পারলো? কিভাবে একবারও বিবেকবোধ জাগেনি তার মাঝে? মাঝে মাঝে মানুষ তার জীবন নিয়ে এমন কিছু কাজ করে ফেলে যা তার পুরো দুনিয়াটা পাল্টে দেয়। সকল ধরনের অনুশোচনা বৃথা হয়ে দাঁড়ায় তার। চোখের বসে নেওয়া সিদ্ধান্তের ছোবল এজন্য এক বালতি দুধে কয়েক ফোঁটা বিষ। তিথি আজ 1 মাস ধরে সমান তালে আকাশকে এড়িয়ে চলছে। কেন যেন তাকে ভাইয়া ডাকতেই বিবেকে বাঁধছে তার। রোদেলার থেকে সবটা শুনে যেন মনটা আরো বিষিয়ে উঠেছে তার। নিজের ভাই ভাবতেই যেন আরো খারাপ লাগছে তিথির। আসলেই নিজের কাছের মানুষগুলোর অন্যরকম চেহারা দেখা হয়তো পৃথিবীর সবচেয়ে কঠিনতম অনুভূতিগুলোর মধ্যে একটি। হঠাৎই আকাশকে নিজের রুমে আসতে দেখে নিজেকে গুটিয়ে নিল তিথি। আকাশ চলাচল চোখে তার দিকে তাকালো। বোনটার খেয়াল কম নিলেও বোনের প্রতি ভালোবাসার কমতি তার মাঝে নেই। দুনিয়ায় হয়তো এমন কোনো ভাই নেই তার বোনের খারাপ চায়। একজন খুনিও চায় তার বোনটা তাকে খুন করতে না দেখুক। তিথির খুব কাছে এসে ধূপ করে বসে পড়লো আকাশ। টুপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো তার চোখ বেয়ে। তিথি আর চোখে তার ভাইকে দেখছে। চোখের নিচে গাঢ় কালির দাগ পড়েছে। আর এতেই মুখটা চুপসে পড়া আমের মতো মনে হচ্ছে। হৃদয়ের গহীনে কষ্ট নামক রক্তক্ষরণ হচ্ছে এসব দেখে তিথির। নিজেকে সামলে অন্যদিকে মুখ করে রইল কিছুক্ষণ সে। তারপর বলল, আর কোন কোন বন্ধুকে দিয়ে আমার ইজ্জত নিতে চাও প্লিজ বলো। নিজেকে তৈরি করে যেতে হবে তাদের কাছে, তাই না?
মুহূর্তে হাউমাউ করে কেঁদে দিল আকাশ। অশ্রুধারাগুলো যেন বাদ মানছে না আজ। বারবার হেঁচকি তুলে কাঁদছে সে, যেন ছোট্ট কোনো বাচ্চা ছেলে। তিথির চোখের কোণেও বিন্দু বিন্দু অশ্রু জমা হচ্ছে। আকাশকে আড়াল করে অশ্রুটা মুছে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোকে নিয়ে কত গর্ব ছিল আমার ভাই, সবটা একসাথেই বলে দিলি কিভাবে? এক ফোঁটাও কষ্ট হলো না? আচ্ছা ভাই, আমি না হয়ে অন্য কোনো মেয়ে হলে কি তার সাথে নিশ্চয়ই খারাপ কিছু করতি? নিজের বোনের জন্য 16 আনা আর পরের বোনের জন্য 1 আনাও নয় কেন? তারা পরের বোন বলে? আকাশের কাছে আজ তিথির কোনো প্রশ্নের জবাব নেই। সে অপরাধী, আর তার শাস্তি হয়তো এটাই, আজীবন বোনের চোখের ঘৃণা। ডাক্তার শ্রাবণ ড্রয়িং রুমে বসে আছে, সামনে তার পুরো পরিবার। মেয়েরা বুঝতেই পারছে না হঠাৎ মিটিং কেন। বউদের নিজ নিজ রুমে গিয়ে ঘুমিয়ে পড়ার নির্দেশ দিয়েছে শ্রাবণ। বউরা হালকা মন খারাপ করে, নিজেদের মধ্যে আলোচনা করতে করতে প্রস্থান করেছে। কিন্তু শ্রাবণের কিছু করার নেই, তাদের সামনে কথাগুলো বলতে পারতো না সে। যে কোনো পুরুষ যতই নিজেদের স্ত্রীদের অর্ধাঙ্গিনী বলুক না কেন, বাস্তবে নিজেদের ফ্যামিলির কিছু কথা বউদের থেকে গোপন রাখতে চায়। আর বাস্তবতা এটাই যে এই গুণটা সব ছেলের মাঝেই থাকা দরকার। গুণ এই জন্যই মেয়েদের ছেলেদের ফ্যামিলির সাথে থাকতেই হবে, আর তাই ছেলেদের দরকার হয় সম্মত বিধানের। এখন সবাই সবার সম্পর্কে দোষ ত্রুটিগুলো জেনে গেলে তা সংসার ভাঙনের পরোক্ষ কারণ হিসেবে হয়ে উঠবে। তাই তো ফ্যামিলি আর বউ উভয় পক্ষের কিছু সিক্রেট স্বামী নামক সুরক্ষিত স্থানে জমা থাকতে হয়, আর এটা জরুরিও। দুর্জন অপরাধীর মতো মুখ করে মাথা নুইয়ে বসে আছে, আর সাইফা অসহায়ভাবে শ্রাবণ একের পর এক ঘটনা সবাইকে বলল। মূলত হাসনাত প্রমাণ দিয়েছে সবকিছুর। দিদার মিয়া স্তব্ধ হয়ে তাকালো তাদের দিকে। আসলেই কি পিতামাতার অভাব তারা পূরণ করতে পারেনি? আনমনেই ভাবল সে। শ্রাবণের দিকে তাকানোর সাহস পাচ্ছেন না আজ তিনি। ছেলেটা নিজের পুরো জীবন এদের জন্য ব্যয় করেছে, কিন্তু আনমনে সবটা ভাবলেন তিনিও। কান্না আসছে আজ তারও। মাইমুনা বারবার সাইফাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সাইফার কান দিয়ে কথাগুলোর একটুও প্রবেশ করছে না। আচমকাই শ্রাবণ সাইফার সামনে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, আকাশ যা করছে সব তোমার জন্য। তাকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসে, তাকে না যাকে তুমি ভালোবাসো। সাইফা চমকে তাকালো তার ভাইয়ের দিকে, কিন্তু শ্রাবণের সেদিকে কোনো ভাবাবেগ হলো না। যতই সময় যাচ্ছে রোদেলার যেন মুড চেঞ্জ হচ্ছে। মুড সুইং বলে একে। এই তো আজ রাতে হুট করে হাসনাতের উপর চড়াও হলো রোদেলা। এইটা আমার সাথে কি করেন মিস্টার হাসনাত আরিয়ান আপনি? আমি আপনাকে পুলিশে দেব। নিজের বউয়ের সাথে রোম্যান্স করলে কি কেউ পুলিশে দেয়? আর আমি নিজেই অফিসার। হালকা ভাব নিয়ে বলল হাসনাত। মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে উঠলো রোদেলা। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, রোম্যান্স? কিসের রোম্যান্স? ভালোবাসি বলেছেন কখনো যে রোম্যান্স করছেন? কিন্তু যখন ভুলটা হচ্ছিল তখন তো আটকাওনি তুমি, তাহলে হয়তো কিছু একটা। অভিযোগের স্বরে হাসনাত বলতেই তার মুখের কথা কেড়ে নিয়ে দাঁত কটমটিয়ে বলল রোদেলা, এইবার সব দোষ আমার, আমি করেছি সবটা, তাই না? আর এইভাবে বলছো কেন? আর সবাই একটা বেবি বেবি করছিল তাই? সবাই বলবে আর ড্যাং ড্যাং করে আপনিও ভেবে নিলেন। সবাই শীতকালে ঠান্ডা পুকুরে ডুব দিতে বললে আপনি দিতেন? নিজে তো আমাকে ঠিকই শীতকালে কাক ভরে ঠান্ডা জল দিয়ে গোসল করিয়ে নিলেন। আর এখন আমার যে 7 মাস চলে, আবার কষ্টটা কি বুঝলেন? আরে ওইটা তো সকাল সকাল 10টা ছিল। আচ্ছা শোনো না, বেবিটা তো আমাদেরই। আর আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, তাই বলে এত রাতে আমাকে ডেকে এইসব বলছো? তাই না? আমি রাত 3টে পর্যন্ত বসে থাকবো আর ছটফট করব, আর আপনি কুম্ভকর্ণের মতো নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাবেন? তা তো হবে না। নিন, আমাকে কোলে নিন, কোলে নিয়ে হাঁটুন। হাসনাত চমকে রোদেলার দিকে তাকালো। এটা কোন ধরনের আবদার? তার এখন রাতে ওকে কোলে নিয়ে হাঁটতে হবে? আগে তো যা ছিল মোটামুটি, আর এখন কেন যেন হাসনাতের ধারণা রোদেলা আগের চেয়ে যেন ডাবল হয়েছে। পরপর কয়েকটা ঢোক গিলল, বলল, না মানে তুমি তো বড়। নিজের বাবুকে তো নিতে পারবেন, আমাকে নিলে কি সমস্যা? এখন আপনি আমাকে কোলে নিয়ে পুরো ঘর 3বার রাউন্ড দেবেন। এত ট্রেনিং করে এত বডি করলেন, তা কোনো কাজে লাগবে আপনার? নাকি সব বডি শফিস? আরে না, তা কেন হবে?
নিন, এক্ষুনি না হয় আমি এখন চিৎকার করে কান্না করব বেবিদের মতো, আর আপনার আম্মা আব্বা ছুটে আসবে এখানে, আর তারপর। ভ্রু নাচিয়ে বলতেই হাসনাত তাড়াতাড়ি কোলে তুলে নিল রোদেলাকে। মেয়েটার কোনো বিশ্বাস নেই, তার যে কটা লুজ ছিল বোধহয় সব কটা বেবি আসার পর থেকেই ছিঁড়ে গেছে। রোদেলা ফ্রিজের কাছে এসে করে চিৎকার করে কেঁদে উঠল। হাসনাত তাড়াতাড়ি তার মুখ চেপে অসহায় দৃষ্টিতে তার দিকে তাকালো। আবার কি হলো? আমি চকলেট খাবো এক্ষুনি। কিন্তু এখন তো নেই, সকালে দেই। হাসনাত রোদেলাকে অনেক বোঝালেও কিন্তু সে ঠিকই চিৎকার করছে তো করছেই, কারণ তার উদ্দেশ্য হলো হাসনাতকে জ্বালানো। অনেক জ্বালিয়েছো, চান্দু এতদিন ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি তুমি। মনে মনে দুষ্ট হাসি হেসে ভাবল সে। আবারও হঠাৎই হাসনাত তার ঠোঁট জোড়া রোদেলার ঠোঁটে বসিয়ে দিল। এই আচমকাটাকে রোদেলা চোখ বড় বড় করেই তাকালো। তার মোটো এমন কিছু ধারণা ছিল না। হাসনাত পরম আবেশে রোদেলার ঠোঁট নিচের দিকে টানতে লাগলো। হয়েছে, তোমাকে চকলেট দিয়ে দিলাম। রাতে বউরা চকলেট চাইলে এই চকলেট দেওয়াটা রুলস। এটা কি আপনার অফিসের ট্রেনিংয়ে শিখিয়েছে? রোদেলা নাক ফুলিয়ে বলল। আর এর বদলে হাসনাত দুষ্ট হেসে চোখ টিপ দিয়ে বলল, যেমন বাঘ তেমন বুনো তেঁতুল। রোদেলা ভেঙচি কেটে লাফ দিয়ে নেমে বলল, এক মাঘে শীত যায় না, আপনাকে আমি দেখে নিব। এই বলে হনহনিয়ে রুমে চলে গেল সে। ভালোবাসি তোমায়, তার মানে এই নয় যে তোমার বাহ্যিকতায় শুধুই ভালোবাসবো। অন্তরে অন্তস্থ থেকে শুধু তোমার অস্তিত্বকে ভালোবাসি। মিশতে চাই তোমার অস্তিত্বে, জানতে চাই সে সব খবর যা কখনো বলনি তুমি এই আমিকে। ডায়েরির পাতায় এই কয়েক লাইন লিখে উঠে দাঁড়ায় তামিম। ফোনের স্ক্রিনে তিথির হাসি মাখা মুখটা দেখলো। মেয়েটার মুখটা দেখলে পুরো মন জুড়ে প্রশান্তি ছড়িয়ে যায় তামিমের। এতটা কেয়ারিং মেয়েটা, মাঝে মাঝে তাকে হারানোর ভয় হয় তামিমের। আসলে যে জিনিসগুলো সহজলভ্য সেগুলো হারানোর যন্ত্রণাও মারাত্মক। তামিম চায় না আর কিছুই হারাতে। তিথিকে হারালে মরে যাবে এবার সে, জাস্ট মরে যাবে। হঠাৎই আনমনে কিছু ভেবে তিথিকে কল দেয় তামিম। কয়েকবার রিং করতেই রিসিভ করলো সে। ঘুমো ঘুমো কণ্ঠে হ্যালোটা যেন তামিমের বুকের মাঝে ঝড় তুলে শিরা উপশিরায় কম্পন তুলে দেয় সেই মারাত্মক ভয়েস। তামিম হালকা কেশে নিজেকে স্বাভাবিক করে বলল, ভাইয়া মাফ করে দিয়েছো। কথা হয়েছে। অনেক বেশি কাঁদিয়েছেন, কষ্ট দিচ্ছিল তখন আমায়। আমাকে আরও আগে বলতে সপ্তাহ, তাহলে ভাইয়ার হয়তো এতদিন এতটাও কষ্ট পেতে হতো না। সিরিয়াসলি? ভাইয়া তোমাকে ঘৃণা করতো? তোমার লাইফ শেষ করে দিতে চেয়েছিল? এটা ওনার বন্ধু আর ভালোবাসার জন্য করতে চেয়েছিলেন তিনি। মানে? আমি সবটা খবর নিয়েছি। সাইফাকে অনেক বেশি ভালোবাসেন উনি। আর সব মানুষই জীবনে ভুল হয়, তবে সবাই অনুভব করতে পারে না নিজের ভুল ত্রুটিগুলো। সেই হিসাবে তো ভাইয়া অনেক ভালো, নির্দ্বিধায় ক্ষমা চেয়েছেন আমার কাছে। কি কখন? আজ এসেছিলেন। তিথির কান দিয়ে আর কোনো শব্দ প্রবেশ করলো না। কেন যেন নিজের উপরই রাগ লাগছে তার। সে দৌড়ে গেল তার ভাইয়ার কাছে। কতদিন ভাইয়ার সাথে প্রাণ ভরে কথা বলে না সে। জানালার কাছে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে আকাশ। তার জীবনটা যেন দূরের আকাশটার মতোই অন্ধকার, যার মাঝে লক্ষ লক্ষ তারকারাজিত আছেই, কিন্তু তার আর পুরো আকাশটাকে আলোকিত করতে পারে না। জীবন যুদ্ধে আজ হেরে যাওয়া প্রতীকের মতোই সে, যে পুরো বিশ্ব জয় করে এসে নিজের কাছেই হেরে বসে আছে। হঠাৎই কারো কোমল ছোঁয়ায় চমকে তাকালো আকাশ। তাকিয়ে প্রচন্ড অবাক হয়ে গেল সে। অশ্রুসিক্ত চোখে অপলকে তার দিকেই তাকিয়ে আছে তিথি। আকাশ আকুল কণ্ঠে ছটফটিয়ে জিজ্ঞেস করলো, ইভানা, কি হয়েছে বোন? কেউ কিছু বলেছে? সরি ভাইয়া। আচমকা তিথি ঝাঁপিয়ে পড়লো আকাশের বুকে। তার চোখের জলে আকাশের গেঞ্জিটা বারবার ভিজে যাচ্ছে। আর আকাশ, সে যেন বুঝতেই পারছে না তার কি করা উচিত। চোখে পানি আর মুখে হাসি, এ যেন এক অনাবিল দৃশ্য। হঠাৎই আকাশ নাক টেনে মুখে মুচকে হাসি ঝুলিয়ে বলল, কিরে সিচকাদনি, আমার এত দামি গেঞ্জিটা নষ্ট করছিস? জানিস তোকে বেছে এটা কিনা যাবে। তবে রে পাগল ছেলে। তিথি নাক ফুলিয়ে দাঁড়িয়ে কোমরে হাত গুজে এসব বলতে বলতে দৌড় লাগালো আকাশের পেছনে। আর আকাশ এটা সেটা বলে রাগিয়ে চলল তাকে। ইস, এত মায়াবী হয় কেন বোনের রাগী মুখটা।
সাইফা এখন অনেকটাই স্বাভাবিক। দুর্জনকেও বুঝিয়ে বলেছে সে এখন ভালো আছে। দুর্জন প্রতি উত্তরে শুধু মাথা দুলিয়েছে। আজকাল শ্রাবণ মোটেও কথা বলে না দুর্জনের সাথে, এমনকি একসাথে খেতেও বসে না। দুজনের ভেতরটা অনুতাপে বারবার করে খাচ্ছে। এতে মনোদংশনে ক্ষতবিক্ষত হচ্ছে হৃদয়। সে খুব করে চায় শ্রাবণ তাকে বকুক, মারুক, কিন্তু তবু কথা বলুক। কিন্তু শ্রাবণের মৌনতা যেন ভেতর থেকে পুড়িয়ে মারছে দুর্জনকে। কৃত অপরাধে, নিজের করা অপরাধে আপনজনের মৌনতা মাঝে মাঝে পরম শাস্তি হয়ে দাঁড়ায়। কাউকে ভালোবেসে তার থেকে অবহেলা পাওয়ার মতো কষ্টকর এটি। আর সেই কষ্ট নামক বিষক্রিয়া বুকের মাঝে চেপে মিথ্যে ভালো থাকার অভিনয় করে যাচ্ছে দুর্জন প্রতিনিয়ত। নিজের স্ত্রীকে বুঝতে দিতে চায় না এসব। স্ত্রীর চোখের ঘৃণা সে সহ্য করতে পারবে না, কোনোভাবেই না। আজ তার কাছে ভালোবাসাটাকে বড্ড অদ্ভুত মনে হচ্ছে। এই ভালোবাসার জন্যই হয়তো আজ এতটা অসহায় সে। সব থেকেও মাঝে মাঝে নিজেকে নিঃস্ব মনে হয় তার। সব হারানোর ভয় তাড়িয়ে বেড়ায় তাকে প্রতিনিয়ত। বহুদিন ধরে বহু পথ ঘুরে, বহু ব্যয় করে, বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর, হয়তো শুধু ধূপ ফেলিয়া একটু ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আজ এই লাইনগুলো বড্ড আওড়াতে ইচ্ছে হচ্ছে সাইফার। তার ক্ষেত্রে খুব করে যায় লাইনগুলো। আজ নিজের জীবনের সত্যতা খুব করে উপলব্ধি করছে সে। হাসনাত তার কোনো কালেরই ভালোবাসা ছিল না, সে ছিল শুধুই জেদ। আর তামিম, সে ছিল অভ্যেস। আসলেই কাউকে ভালোবাসলে এত তাড়াতাড়ি তাকে ভুলে ফেলা যায় না। কিন্তু সাইফা, তার আজকাল তামিমকে তেমনটা মনেও পড়ে না। তামিমের চলে যাওয়াটা হয়তো তার মন মানতে পারেনি, হয়তো, অথবা হয়তো ভালোবাসাই ছিল খানিকটা, তবে পুরোটা না। তা সে ভালোভাবে বুঝছে আজকাল। তবে নিজের উপর রাগও লাগছে তার। তার প্রতি আকাশের ভালোবাসাটা খুব করে বুঝেছিল সে। রোজ রোজ তাদের বাসায় পড়ে থাকাটা চোখ এড়ায়নি তারও। কিন্তু এই কিন্তু মানুষ আসলেই মাঝে মাঝে জীবনের খেয়েই নিজেই হারিয়ে ফেলে। আর এই কারণেই জীবনে কিন্তু নামক শব্দ চলে আসে। শব্দটা ছোট, এর ভাবার্থ বলা যায় একটা জীবনের সংশয়পূর্ণ পথ এটি। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি বলেই সাথে আছি। তোমার ভালোবাসার আবেশে আবিষ্ট হতে চাই, ডুবতে চাই তোমার নেশায়। ওগো প্রিয়, তুমি আমার, ভালোবাসি শুধু তোমায়। দুপাশ ফোন চাপিয়ে গরম নিঃশ্বাস অনুভব করছে দুজন। ভালোবাসার পূর্ণতায় বিভোর আজ তারা। নিজেদের মনের লুকানো কথা ব্যক্ত করতেই মন জুড়ে প্রশান্তি ছড়িয়ে গেছে তামিম তিথির। আজ পুরো রাত তারা জ্যোৎস্না বিলাস করবে। হোক আলাদা, কিন্তু চাঁদ তো একটাই। দুষ্টু মিষ্টি ঝগড়ায় খুব তাড়াতাড়ি সময় কেটে গেছে হাসনাত রোদেলার। রোদেলার ডেলিভারির সময়ও একদম নিকটে। বেবির পজিশন ঠিক নেই বলার সাথে সাথেই সিজারের জন্য এক পায়ে খাড়া হয়ে গেছে হাসনাত। তার ধারণা সিজার নর্মাল থেকে কষ্ট কম, অজ্ঞান করে জাস্ট কেটে ফেলবে। রোদেলার তো আর কষ্টই হবে না। হুট করেই সুস্থ সবল রোদেলাকে ডেলিভারির জন্য নিয়ে গেল সে। রোদেলা এখন ওটিতে। স্রষ্টার নাম জপছে বারবার সে। সবাই আগ্রহের সাথে রোদেলার জন্য অপেক্ষা করছে বাইরে আর ওদের নেওয়ার পার্সোনাল কেবিনে। আর হাসনাত মন দিয়ে সিজার করার ভিডিও দেখছে ইউটিউবে। রোদেলার কেবল ঝাঁকুনি অনুভব করছে। চোখ মেলে সোজা উপরে তাকালো সে। উপরের বিশাল লাইটে হালকা দেখা যাচ্ছে কি করছে তারা। যদিও ইনেস্থেশিয়া আর প্রস্রাবের নালি দেওয়ার সময় প্রচন্ড ব্যথা পেয়েছে সে, কিন্তু সবটাই দাঁতে দাঁত চেপে সহ্য করেছে সে। শ্বাসকষ্টের সাথে বমি হচ্ছে তার। অক্সিজেন মাস্ক খুলতেই চোখ ভারী হতে লাগলো রোদেলার। আবারও মাস্কটা ঠিক জায়গায় পরিয়ে দিলেন ডাক্তার। হঠাৎই কারো খুব জোরে কান্নার শব্দ শুনল সে। আধো আধো দৃষ্টিতে তাকালো সে। মা হয়েছে সে। মিষ্টি ফুটফুটে একটা মেয়ে, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। হয়তো মাতৃত্ব এমনই, মায়ের ভালোবাসাটাই অমূল্য। আর তাই তো সন্তানের চেহারা সব গ্লানি একসাথেই মুছে দেয় মায়ের। ঘুমের হাইডোজ মেডিসিনে চোখ বুঝে আসে রোদেলার। হালকা ঘুম জুড়ে আসে দু চোখে। বেবি সুস্থ, আর তাই মাকে আলাদা আইসিইউর কিছু কেবিনে রেখে বেবিকে দিয়ে দেওয়া হয়েছে পরিবারের কাছে। মূলত এটি আইসিইউ নয়, শুধু আলাদা সিজারের রোগীর জন্য ব্যবস্থা। বেবিকে নিয়ে সবাই অতিরিক্ত উৎসাহী। নতুন সদস্য যেন সবার কলিজার টুকরা। তবে হাসনাত বেবিকে একবারও কোলে নিল না। সে এখনো দাঁড়িয়ে আছে রোদেলার ওই কেবিনের সামনে। ছেলেদের প্রবেশ নিষেধ।
কিন্তু হাসনাত সবটা মানতে নারাজ। তার রোদেলাকে চাই। অনেকটা সময় দেখেনি সে তাকে, দম আটকে আসছে তার। তার এখনই লাগবে তাকে। নার্স তাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত, কিন্তু হাসনাত শুধু অগ্নিদৃষ্টিতেই নিক্ষেপ করছে তাদের দিকে। রোদেলাকে কেবিনে নিয়ে এসেছে হাসনাত। কেবিন ভর্তি মানুষ, যেন অনুষ্ঠান হচ্ছে এখানে। আর সবার কথার মাঝে আচমকা ঘুম ভাবটা পুরোপুরি কেটে গেল রোদেলা। অ্যানেস্থেসিয়ার ডোজের সময় ওভার হয়েছে মাত্র, আর এই সময়কার ব্যথা অসহ্যনীয়। সকাল থেকে নানা কারণে এক ফোঁটা পানিও পেটে পড়েনি রোদেলার। তারপর ব্যথা ও যন্ত্রণা, পিপাসায় কাতরতা, আর ব্যথার কাতরতা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে যেন তার। নার্স খুব করে বকছে সবাইকে। তার পক্ষে আর কোনো ঘুমের ডোজ দেওয়া যাবে না রোদেলাকে। রোদেলার আর সহ্য হচ্ছে না, বারবার নিজের মৃত্যু কামনা করছে সে। মৃত্যু যন্ত্রণা হয়তো এতটাই ভয়াবহ, যাদের কাছে সিজার শুধুই নর্মাল বিষয়, তারা হয়তো এই যন্ত্রণার পর নিজের মুখে কথা আনত না। মাতৃত্ব মানেই কষ্ট সহ্য করা, একটা গাছ কেটে ফল বের করানোর মতো কষ্টকর এটি। রোদেলা বারবার এক ফোঁটা পানির জন্য অনুযোগ করছে, আর বিড়বিড়িয়ে নিজের মৃত্যু চাইছে। মায়া ওড়না চেপে কাঁদছে। ইস, মেয়েটা এত কষ্ট পাচ্ছে কেন? কি করলে লাঘব হবে এইসব কষ্ট? রোদেলার কষ্ট যেন উপস্থিত মানুষের চোখ ভিজিয়ে দিচ্ছে বারবার। হঠাৎই রোদেলার খুব কাছে বসে পড়ল হাসনাত। আলতো করে রোদেলার হাত ধরে ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ জান। আমাদের মেয়েকে দেখেছো? ঠিক তোমার মতো দেখতে। তুমি ঠিক বলতে, আমার কিছুই পাইনি সে। ওর নামও ঠিক করে ফেললাম জান, আরিয়ানা এমরুল। হাসনাত আরিয়ান আর রোদেলার এমরুলের মেয়ে। সুন্দর না নামটা? জান, মরতে চাও কেন? আমাকে একা রাখার বড্ড শখ বুঝি? আমি কার সাথে ঝগড়া করব? কখনো সিরিয়ালের মতো প্রপোজ করিনি আমি। হাস্যকর লাগে যে, কিন্তু আমার হার্ট তোমাকে ছাড়া জাস্ট স্টপ হয়ে যাবে। এখন এটা বলে যাও, আরিয়ানাকে কার কাছে রেখে যাবা? তোমাকে ছাড়া যে কোলেও নিইনি আমি। একসাথে করব আদর, তাই? আলতো করে রোদেলার মাথায় হাত বুলিয়ে, আমি তোমাকে অনেক ভালোবাসি জান, অনেক বেশি। প্লিজ আবার ঝগড়া করো জান। চোখ বেয়ে অনবরত পানি পড়ছে হাসনাতের। তার ধারণা রোদেলার কিছুই জানে না, কিন্তু রোদেলার সবটা শুনে মনের মধ্যে প্রশান্তির বর্ষণ অনুভব করছে সে। আনমনে বারবার ভেবে মুচকে হাসছে সে। আসলে এই জীবন সিরিয়াল নয়, আর ফেসবুকের কাপলগুলোর মতোও নয়। রোদেলার আজ বড্ড নাচতে ইচ্ছে করছে। সে চায় হাসনাতের সাথে ছোটখাটো বিষয়ে ঝগড়া করে আজীবন কাটিয়ে দিতে। সে চোখ খুলে ধীর সুস্থে বলে, মেয়েদের মতো ভ্যা ভ্যা কাঁদলে আমার মেয়ে কি শিখবে? আজব আপনি হাসনাত। কে বললো কেঁদেছি? কি আমার মানুষ, তার জন্য আবার আমি কাঁদবো? এই অবস্থায়ও দিবা স্বপ্ন দেখছো কটকটি? কি? আপনার মতো উল্লুক পুরো জীবনে দেখিনি আমি হাসনাত। উঠলেই মাথা ফাটাবো আপনার, বাস্তব। আর আমি তাকাই থাকবো? আহা, কি আমার শক্তিধারী রে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। এরা কি আদৌ একে অপরকে ভালোবাসে? নাতিটার জন্য চিন্তা হচ্ছে আপাতত সবার। না জানি কার মতো হয় মেয়েটা। এদের ভালোবাসাটাই আসলে অদ্ভুত। দুনিয়ায় ভালোবাসাগুলো অদ্ভুত মায়াজালে আবদ্ধ। মানুষ ভালোবাসে, পরিচিত অপরিচিত বা এমনিতেই ভালোবাসে, আর এক এক ভালোবাসার সংজ্ঞার বৈচিত্র্যতাও ভিন্ন। আর তাই তো ভালোবাসাকে সংজ্ঞায়িত করা যায় না। অদ্ভুত চাদরে মোড়ানো এক স্বর্গীয় অনুভূতির অন্য নাম ভালোবাসা। বেঁচে থাকুক সকল ভালোবাসা, আর বেঁচে থাকুক সবার প্রিয় মানুষগুলো।